বাংলাদেশি পণ্যের ৩৭% শুল্ক আরোপ ট্রাম্পের পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। মার্কিন পণ্যের ট্যারিফ কমানো সহ আলোচনা পরামর্শ অর্থনীতিবিদদের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনে সমুদ্র সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই। শনিবার ঢাকায় আসছে IMF এর প্রতিনিধি দল। ঋণের অর্থ ছাড়ের আগে খতিয়ে দেখবে শর্ত পালনের অগ্রগতি। এখনই সব বাস্তবায়ন সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা। এবং ফাঁকা ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। 5 দিনে 50টির বেশি দুর্ঘটনায় আহত শতাধিক। সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রফতানিতে এক লাফে 22% বাড়িয়ে 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এতে বড় ধরনের রপ্তানি বিপর্যয়ের শঙ্কা করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনা পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে মার্কিন পণ্যে আরোপিত শুল্ক হার যুক্তিসঙ্গত করার বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। উচ্চমাত্রার এই শুল্ক রোশানলে বাংলাদেশি পণ্য রপ্তানি বিশেষ করে চাপে পড়বে তৈরি পোশাক খাত। কারণ বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন বাজার, যার পরিমাণ 18%-এর বেশি। প্রাথমিক যে ঝড়টা আসবে সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। সরকার যদি নাকি এটাকে ওই কিছু হবে না ভেবে বসে থাকে, তাহলে কিন্তু অনেকগুলা আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু এই ঝড়টা সামলাতে পারবে না। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে যাতে একটা বৈঠক অনুষ্ঠান করা যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই যে শুল্ক সেটি কিন্তু সরাসরি হোয়াইট হাউস থেকে ইম্পোজ করা হয়েছে। তার মানে হলো যে হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। এদিকে বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক হার যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো খতিয়ে দেখছে, যা বিষয়টি সমাধানের জন্য জরুরি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। ব্যাংকক স্থানীয় সময় বিকেল 3টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। এছাড়াও আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারত সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। আজ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমুদ্র পরিবহন সহযোগিতা স্মারক। বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হোটেল সাংগ্রিলাতে এসে উপস্থিত হবেন এবং এখানে তিনি কিছু সময় রেস্ট করবেন। সেখানে কিছু সময় রেস্ট নেওয়ার পর তিনি চলে যাবেন পাশে সিয়াম আইকন নামে একটি জায়গা রয়েছে, সেখানে তিনি বিমস্টেক ইয়াং ফোরাম আয়োজিত একটি সভায় অংশ নেবেন এবং সেখানে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তার মানে হচ্ছে যে এটি বিমস্টেকের যে মূল ইভেন্ট তার বাইরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা একটি সেশন, যেটি
থাই গভর্নমেন্ট তাদের ইয়াংদের জন্য সেটিকে আয়োজন করেছে, যাদেরকে হচ্ছে যে যেখানে মোটিভেশনালি স্পিকিং করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদেরকে দিক নির্দেশনা দিবেন। সেইটার বিষয়বস্তু মূলত হচ্ছে যে হোয়ার ইজ আওয়ার ফিউচার, বাংলা বিমস্টেক রাষ্ট্রগুলোর আসলে ইয়াংদের ভবিষ্যৎ কোথায়, এরকম শীর্ষক একটি তিনি টপিকের উপর তিনি তাদের থাইল্যান্ডের ইয়াংদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এখানে এসেই তুমি উঠবেন প্রথমে, তারপর সেখান থেকে রেস্ট করার পরে আইকন সিয়ামে তিনি চলে যাবেন। আর মূলত যেহেতু আগামীকাল নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটিকে কেন্দ্র করেই আসলে এই হোটেল সাংগ্রিলা এবং হচ্ছে এই এবারের বিমস্টেকের আসলে মূল আলোচনার বিষয় সেটি। ভারত থেকে আগত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং হচ্ছে যে বিভিন্ন ডেলিগেটরা মূলত এটা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। কি আলোচনা হবে, কি নিয়ে কথা হবে এই দুই নেতার মধ্যে, বাংলাদেশ ভারতের যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে, এই সম্পর্কের নিশ্চয় বরফ গলবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নরেন্দ্র মোদী ছাড়াও বিমস্টেকের সদস্য রাষ্ট্রের অনেক সরকার প্রধানের সঙ্গে তার কিন্তু বায়োল্যাটারাল এখানে মিটিং হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আজকে সকালবেলায় আপনারা জানেন যে হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে আসলে একটি পারস্পরিক সমুদ্র পরিবহন সহযোগিতা এমও স্বাক্ষরিত হয়েছে। আগে সেটিকে আসলে একটি চুক্তিতে রূপান্তরিত করা হবে। মূলত এবারের বিমস্টেকের একমাত্র চুক্তি আসলে সেটি যে পারস্পরিক সামুদ্রিক পরিবহন ব্যবহার করে কিভাবে তারা ব্যবসায়িকভাবে উন্নয়ন এবং ব্যবসায়িকভাবে তাদের হচ্ছে সমৃদ্ধি লাভ করতে পারে এই বিমস্টেকভুক্ত 7টি দেশ। এখানে এখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত এবং আশেপাশের সিকিউরিটি ব্যবস্থা কয়েক স্তরের নিরাপত্তা বলে আসলে এখানে গড়ে তোলা হয়েছে। এই ছিল আমার কাছে ব্যাংককের হোটেল সাংগ্রিলা থেকে বিমস্টেক সম্মেলনের সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ব্যাংককে। আইএমএফের ঋণের বাকি $239 কোটি বাংলাদেশ পাবে কিনা তা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। সফরে ভর্তুকি কমানো, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে তারা। তবে অর্থ উপদেষ্টা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এই মুহূর্তে আইএমএফের সব শর্ত বাস্তবায়ন করা যাবে না। অর্থপাচার, খেলাপি ঋণ সহ নানা কারণে বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় 2023 সালে 30 জানুয়ারি $470 কোটি ঋণ দেওয়া শুরু করে আইএমএফ। এ পর্যন্ত 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 2 কিস্তির $239 কোটি বাজেট সহায়তার জন্য একসঙ্গে চায় সরকার, যা মিলতে পারে জুনে। চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে আইএমএফের একটি দল। ঋণ পেতে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা, জিডিপির 0.5% হারে বাড়তি রাজস্ব আদায়, বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নানা উদ্যোগেও আটকে আছে 9%। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে অসন্তোষ বাড়াবে। বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়, বিশেষ করে যে এখান থেকে যদি ভর্তুকি তুলে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে নতুন করে, সেটার দায়টা কে নেবে? আইএমএফ এর শর্ত মেনে অন্তত 57,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে হবে, কমাতে হবে কর অব্যাহতি। কিছুটা যুক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা, টাফ হবে কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব। ক্রলিং পেগ পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত 122 টাকায় স্থিতিশীল। এবার আইএমএফ চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ। হঠাৎ করে ছেড়ে দিলে শ্রীলঙ্কার মতো হয়ে গেলে, পাকিস্তানের মতো হয়ে গেলে তো বিপদে পড়বে। ওরা কতগুলো কন্ডিশনে আমরা এই অ্যাকশনগুলো আমরা পুরোপুরি, ওরা পুরোপুরি পালন করবো, আমাদের এটা আমাদের সময় লাগে। তবে আইএমএফ এর শর্ত মেনে এনবিআর এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী অন্তরা সেন, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে চন্দ্রিমা চৌধুরী এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল। প্রথমেই যাব অন্তরার কাছে।
চলছে ঈদ আনন্দ। ঈদের এবারে লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আজ ঈদের চতুর্থ দিন, আর আমি এখন আছি মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। রাজধানীর অন্যতম জনপ্রিয় এক বিনোদন কেন্দ্র কিন্তু এই জাতীয় চিড়িয়াখানা। সকাল 10টা থেকেই খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানার গেট, আর এরপর থেকেই কিন্তু দর্শনার্থীদের ঢল শুরু হয়ে গেছে। আমি যদি শুধু আপনাদের একটু দেখাই যে আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বাঘের খাঁচার সামনে, আর এই বাঘের খাঁচার সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি যদি একটু দেখাই, ছোট্ট শিশুদের নিয়ে কিন্তু বাবা মায়েরা এসেছেন এই চিড়িয়াখানার পশু পাখিদের দেখতে। তারা কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন, বাচ্চারা কিন্তু বেশ খুশি। যেসব ছবিগুলো তারা বইয়ের পাতায় দেখেছে, যেসব ছবিগুলো তারা টিভিতে দেখেছে, তারা কিন্তু এখন সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছে, আর এগুলো দেখে কিন্তু তারা বেশ খুশি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাঘের আর সিংহের খাঁচার সামনে। বাচ্চাদের কিন্তু মূল আগ্রহ এই বাঘের আর সিংহের খাঁচার। তারা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে এই বাঘ আর সিংহ থেকে। তারা কিন্তু জিরাফ দেখেছে, সিংহ দেখেছে, সজারু দেখেছে, তারা কিন্তু বেশ খুশি। এখন আমি চলে যাব আশুলিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। আমরা এখন জানবো সেখানকার খবরাখবর। ধন্যবাদ অন্তরা। এই মুহূর্তে আছি ফ্যান্টাসি কিংডমে এবং সকাল থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এখানে, এবং তীব্র গরম হওয়ার কারণে মানুষের কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস গুলোর দিকে প্রচন্ড আকর্ষণ, এবং ঈদের 3 দিন যারা ভিড় এড়াতে চেয়েছেন তারা কিন্তু আজ চলে এসেছেন। এবং সকালে আজ গত 3 দিনের মতো তেমন কিছুটা ভিড় দেখা যায়নি। আজ কিন্তু বেশ ফাঁকাই আছে, এবং আজ যারা পরিবারের সাথে আনন্দ করবেন বলে চিন্তা করেছিলেন একটু ফাঁকা ভাবে, তারাই কিন্তু আজ চলে এসেছে এবং বিভিন্ন ধরনের রাইডে তারা চড়ছে। এখানে যেহেতু প্রচুর রাইড আছে, বাচ্চারা অপেক্ষা করে থাকে যে কবে ছুটি হবে এবং বাবা মায়ের সাথে তারা চলে যাবে, বিভিন্ন রাইড এনজয় করবে। যেহেতু এবার ঈদের ছুটি একটি লম্বা ছুটি পাওয়া গিয়েছে, এবং এই কারণেই কিন্তু আমাদের মানুষগুলো কিন্তু তাদের পরিবারের সাথে খুব ভালোভাবেই তাদের এই ঈদ আনন্দ উপভোগ করতে পারছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে সকলের মধ্যে কিন্তু এই তীব্র গরম হওয়ার কারণে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোর প্রতি প্রচণ্ড আকর্ষণ রয়ে গেছে, এবং নিরাপদে যাতে তারা এই ঈদ আনন্দ উপভোগ করতে পারে এই জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে কিন্তু আমরা ঈদ বিনোদনের খবরাখবর জানতে চলে যাব কক্সবাজার। সেখানে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিশেষ করে যেহেতু ঈদের লম্বা ছুটি, এই লম্বা ছুটিকে কেন্দ্র করে ঈদের পরদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিনই কক্সবাজারে হাজার হাজার পর্যটকের সমাগম হয়েছে। বিশেষ করে গতকাল 2 লাখের অধিক পর্যটক ছিল, আজকেও সেই 2 লাখের কাছাকাছি পর্যটক কক্সবাজারে ভ্রমণ করছে। এই যে বিপুল সংখ্যক পর্যটক, তারা সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও তারা বেশ আনন্দ করছে। আমরা লক্ষ্য করছি সকাল থেকে বেলা যতই বাড়ছে ততই পর্যটকের আগমন বাড়ছে। সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে যেমন তারা নোনা জল নিয়ে তারা আনন্দ করছে, ঠিক তেমনি বালিয়াড়িতে দৌড়াদৌড়ি, যেমন ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে চড়ে বা কিটকটে বসে তাদের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছে। তবে আরও একটি বিষয় বলতে হয়, যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে সৈকত শহর কক্সবাজারে যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারা বলছে গত 1 মাস রমজানের কারণে তাদের ব্যবসাটা অনেক কম ছিল, এখন যেহেতু পর্যটক এসেছে তাদের প্রতিদিনই আয় রোজগার ভালো হচ্ছে। বিশেষ করে সৈকতের যারা ঘোড়াওয়ালা রয়েছে, বিচ বাইকওয়ালা রয়েছে, জেট স্কি চালক রয়েছে, তারা শামুক ঝিনুক বিক্রি করে, এবং পাশাপাশি যারা যে বার্মিজ পণ্যের দোকান রয়েছে, সব জায়গায় কিন্তু ভালো ব্যবসা করছে। যেহেতু পর্যটকরা আসার পরই সমুদ্র স্নান কিংবা এই আনন্দ মুহূর্ত কাটানোর পর তারা মার্কেটগুলোতে যাচ্ছে, এবং মার্কেটগুলোতে গিয়ে তারা কেনাকাটা করছে। আর পাশাপাশি কক্সবাজারে 5 শতাধিক হোটেল মুটেল রয়েছে। এসব হোটেল মুটেলেও কিন্তু আমরা
লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ৫ শতাধিক হোটেল মোটেলে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে প্রায় ১.৫ লাখের বেশি। সেই ক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকতে যেহেতু ১.৫ থেকে ২ লাখের বেশি পর্যটক প্রতিদিনই সমাগম করছে, সেই ক্ষেত্রে কক্সবাজার হোটেল মোটেলগুলো বেশ ভরপুর বলে জানিয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে কক্সবাজারে প্রতিদিনই এখন ১০০ কোটি টাকার বেশি আয় হচ্ছে, সেটিকে চেম্বারের নেতারা বলছেন এটি আসলে কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য বেশ স্বস্তিদায়ক এবং ব্যবসা বাণিজ্যের চাঙ্গা বা ফিরায় এখানকার যে আয় রোজগার সেটি যেমন বেড়েছে, ঠিক তেমনি যেটি বলা হচ্ছে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে সৈকতে লাইফগার্ড কর্মীরা যেমন নিরাপত্তা দিয়ে যাচ্ছে পর্যটকদের সমুদ্র স্নানে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসন সব জায়গায় তারা নিরাপত্তা জোরদার করেছে এবং সাথে সাথে যে কোনো ধরনের হয়রানি কিংবা যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন, যার কারণে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরে এবং তারা আনন্দকর মুহূর্ত পার করতে পারছেন এমনটাই বলছেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ পরবর্তী বিনোদন স্পটের খবর জানতে এতক্ষণ ছিলাম কক্সবাজার, আশুলিয়া ও ঢাকায়। বাংলা নববর্ষের গ্রামীণ মেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে মুন্সিগঞ্জের কুমার পরিবারগুলো। টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুরের কুমারপাড়ায় ভোর থেকে শুরু হয় খেলনাসহ মাটির নানা তৈজসপত্র তৈরির কাজ, চলে দিনব্যাপী। জেলার সদর টঙ্গীবাড়ি, লোহজং, শ্রীনগর, সিরাজদি খান ও গজারিয়ায় উপজেলায় কুমার সম্প্রদায়ের বসবাস। তাদের মধ্যে প্রায় ৫০০ পরিবার এখনও এই পেশায় নিয়োজিত। তাদের আয়ের অন্যতম প্রধান উৎস বৈশাখী মেলা। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। ট্রাফিক বিভাগের তথ্য বলছে ঈদের আগে পরে ৫ দিন অটোরিকশার কারণে ৫০টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ফাঁকা ঢাকায় অটোরিকশার দাপট। ছোট বড় প্রতিটি সড়কেই বাধাহীনভাবে ছুটে চলছে ৩ চাকার এই যান। ৩ চাকার এই যানের গতির ঝড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ওদের জন্য গাড়ি চালানো সম্ভব না। এক্ষেত্রে যাত্রীদের সচেতনতার বিকল্প নেই বলছে ট্রাফিক পুলিশ। যারা চড়বেন তারা একটু বেশি সতর্কতার সহিত চড়বেন, যখন ওনারা এটাতে চড়বেন চালককে যেন উদ্বুদ্ধ করে আসতে চালানোর জন্য। বিশেষজ্ঞরা বলছেন অটোরিকশার অবাধ চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, বাড়ছে দুর্ঘটনাও। 3 হুইলার ব্যাটারি রিকশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশের দুর্ঘটনা কমানো যাবে না। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের দেয়া তথ্য বলছে গত ৫ দিনে অটোরিকশার কারণে ৫০টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নগরবাসীর দাবি দ্রুত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ করা হোক সড়ক, লাঘব করা হোক জনভোগান্তি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধ সংস্কারের কাজ। সকাল থেকে স্থানীয়দের সহায়তায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জিও টিউন রিং বাঁধ দিয়ে চলছে ভাঙা স্থান মেরামত। তবে দুপুরে 12টা থেকে নদীতে জোয়ার শুরু হলে বন্ধ থাকবে মেরামতের কাজ। এদিকে বানের তোরে ডুবে থাকা বাসিন্দারা ভুগছেন সুপেয় পানি ও খাদ্য সংকটে। অনেকের দাবি এখনও পাননি কোনো সহযোগিতা। মাছের ঘের ভেসে যাওয়ায় পড়েছেন আর্থিক সংকটে। বিশ্ববাজারে সয়াবিন বীজ ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়লেও কমেছে সানফ্লাওয়ারের। আন্তর্জাতিক বাজারের তথ্য, বৃহস্পতিবার সকালে প্রতি বুশেল সয়াবিন বীজ বিশ্ববাজারে বেচাকেনা হয়েছে $10.16। এক মাসে এই পণ্যের দাম বেড়েছে 3.33%। এক মাসে প্রায় 5.5% বেড়েছে অপরিশোধিত পাম অয়েলের দাম। বিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র, এরপরই রয়েছে চীন। চলতি বছরে ফোর্বসের তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট বিলিয়নিয়ারের সংখ্যা 902 জন। 342 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে শীর্ষ ধনীর স্থান দখল করেছেন ধনকুবের ইলন মাস্ক। এরপরে আছেন মার্ক জাকারবার্গ ও জেফ বেজোস। বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে চীনেও। এবছরের হিসেবে চীনে বিলিয়নিয়ারের 450 জন। এর মধ্যে সবার উপরে আছেন বাইড্যান্সের ঝ্যাং জিমিং। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ ট্রাম্পের। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। মার্কিন পণ্যের ট্যারিফ কমানো সহ আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনে সমুদ্র সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই।
এবং শনিবার ঢাকায় আসছে IMF এর প্রতিনিধি দল। ঋণের অর্থ ছাড়ের আগে খতিয়ে দেখবে শর্ত পালনের অগ্রগতি। এখনই সব বাস্তবায়ন সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।